বাবার একদম বিগড়ে যাওয়া মেয়ে তৃষা কোনো কিছুরই পরোয়া করে না সে। তাই একদিন এক অচেনা ছেলের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করার পরও সেটাও বেমালুম ভুলে যায় সে। তবে বিপত্তি ঘটে তখনই যখন সে জানতে পারে সে হয়ে গেছে প্রেগন্যান্ট। তাই এখন সে বাধ্য হয়েই ওই ছেলেকে খুঁজতে বের হয়। তবে নাম ঠিকানা কোনো কিছুই না জেনে কিভাবে খুঁজে বের করবে সে তার অনাগত বাচ্চার বাবাকে, সেটাই দেখব আজকের গল্প তৃষা অন দ্য রক্সে। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা এলোমেলো রুম দেখতে পাই। কিছুক্ষণ পরেই সেখানে বিশাল নামের একটা ছেলে চলে আসে। রান্নাঘরে এসে সে দেখতে পায় সে যেটা রান্না বসিয়ে দিয়েছিল সেই রান্নাটা সম্পূর্ণ পুড়ে গেছে। তাই সে নিজের রুমমেটকে বকতে বকতে সেই খাবারটা নিয়ে গিয়ে তার উপরেই ঢেলে দেয়। তার খুবই মেজাজ গরম হচ্ছিল, তাই সে এই কাজটা করে। তো তার রুমমেট তো তখন নাক ডেকে ঘুমাচ্ছিল, আর গরম কিছু পিঠে পড়ায় সে লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে বেচারা। আর তখন বিশাল তাকে বকতে বকতে বলে সে তাকে বলে গিয়েছিল যাতে সে রান্নার দিকে একটু লক্ষ্য রাখে, আর সে কিনা এভাবে ঘুমাচ্ছে। তার রুমমেট তো বিভিন্ন অজুহাত দিতে থাকে তাকে। এরপর বিশাল বিরক্ত হয়ে আবারও রান্না করতে চলে যায়। তো নিজের মতো রান্না করা শেষে সে নিজের রুমমেটকে না দিয়ে একা একাই খেতে থাকে। এটা দেখে তার রুমমেট চাইতে আসলে সে একটা মার বসিয়ে দেয় বেচারার রুমমেট। অন্য দৃশ্যে আমরা তৃষা নামের একটা মেয়েকে দেখি যে কিনা বাইরের দেশের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিচ্ছিল। তার অনেক দিনের শখ বাইরে গিয়ে পড়াশোনা করার। তো তখনই দেখা যায় সেখানে তার বাবা চলে আসে হাতে একটা বড় সাউন্ড বক্স নিয়ে। তৃষা তখন তার হাতের ইশারায় তার বাবাকে সেখান থেকে বারবার চলে যেতে বলছিল, কেননা সে বুঝতে পেরেছিল তার বাবা নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা কাজ করতে চাইছে। আর দেখা যায় ঠিক এমনটাই হয়। তার বাবা সেখান থেকে না গিয়ে উল্টো ফুল ভলিউমে গান স্টার্ট করে দেয়, আর লুঙ্গি পরে তৃষার পেছনে এসেই নাচতে শুরু করে। বুঝুন অবস্থা, মেয়ে এখানে ইন্টারভিউ দিচ্ছে আর বাবা পেছনে নাচ করছে। তৃষা তখন কোনোভাবে তার বাবাকে সেখান থেকে বের করতে চায়, কিন্তু তার বাবা তো এসে সেই ইন্টারভিউয়ারের সাথেই কথা বলতে শুরু করে দেয়। সে তাকে উল্টো বিভিন্ন প্রশ্ন করতে থাকে, আর এক সময় সে বলে তার একটা ফেভার প্রয়োজন। সে যেন তৃষাকে স্কলারশিপ না দেয়, কারণ সে চায় না তার মেয়েটা তার থেকে দূরে চলে যাক। আর এই কথা বলার সাথে সাথেই তৃষা দ্রুত নিজের ল্যাপটপটা বন্ধ করে দেয় আর অনেক রাগ করে সেখান থেকেই চলে যায়। তো সে যখন নিচে আসে তখন সে নিজের কাজিন স্নেহাকে দেখতে পায় সেখানে। সে তো স্নেহার কাছে এসে তার বাবার নামে 100টা কমপ্লেইন করতে থাকে আর বলতে থাকে ওই ইউনিভার্সিটিতে পড়া তার একটা ড্রিম। সে যদি সিলেক্ট হয়েও যায় তবুও সেখানে যেতে পারবে না। তার সব স্বপ্ন তার বাবা ধুলোয় মিশিয়ে দিল। তো তার বাবা কি কি বলেছে সেটাও সে স্নেহাকে বলে, আর বলতে থাকে সেখানে গেলে তো আমাকে নিয়ে সবাই মজা করবে, কারণ বাবা যেসব বলে রেখেছে। যাই হোক, তো এর মধ্যেই তার বাবা সেখানে চলে আসে। আর এই সব কিছু শুনে স্নেহা তো কোনোভাবেই নিজের হাসি আটকায় আর বলতে থাকে তোমার বাবা এটা করবে বলেই আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিল, আর বলেছিল কিছুক্ষণ পরে তৃষা এলে তাকে সান্ত্বনা দিতে। এসব শুনে তো তৃষা আরো বেশি রেগে যায়। সে তার বাবাকে বলতে থাকে সে এমনটা কেন করেছে। তখনই তার বাবা বলে আর কয়েক বছর পরে তো তৃষার বিয়ে হয়ে যাবে, তখন তো এমনিতেও তার বাবা সম্পূর্ণ একা হয়ে যাবে। তাই সে চায় না এর আগেই তৃষা তাকে ছেড়ে চলে যাক আর সে একা হয়ে যাক। তার বাবা তাকে আরো অনেক কিছু বলে বুঝাতে থাকে যে সে যেন তার বাবাকে একা রেখে এত দ্রুত না চলে যায়। তৃষা তখন আর কিছুই বলে না, হতাশ হয়ে সেখান থেকেই চলে যায়। এরপর সে নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে, আর তখনই কিছু একটা তার মাথায় আসে। আর কিছুক্ষণ পরেই সে একটা মিউজিক প্লে করে খুব নাচতে শুরু করে দেয়। তো দেখা যায় ধীরে ধীরে তার মুড কিছুটা ভালো হতে থাকে। নাচতে নাচতে সে খুব সুন্দরভাবেই রেডি হয়ে নেয়। তাকে দেখে আমরা বুঝতে পারি সে কোনো পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মূলত সে নিজের মুড ঠিক করতে বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছিল যাতে একটু রিফ্রেশড লাগে। তো যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল তখনই তার বাবা তার সামনে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তৃষা জানায় সে তার বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছে। তার বাবা তখন তাকে খুব সুন্দর করে বলতে থাকে গুজরাটের মতো জায়গায় এভাবে রাতের বেলা বাইরে গিয়ে পার্টি করা একেবারেই ঠিক নয়, আর বন্ধুদের সাথে এভাবে ঘোরাঘুরিও একদম উচিত নয়। মানুষই বা কি বলবে।
পার্টি করতে চাইলে গুজরাটের বাইরে করা উচিত। তো এর জবাবে তৃষা বলতে থাকে সে তো এ কারণেই বাইরে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবাই তো তাকে এমনটা করতে দেয়নি, সে তো তার স্বপ্নটাই ভেঙে দিয়েছে, তাই এখন সে গুজরাটেই তার বন্ধুদের সাথে পার্টি করবে, আর এই রাতের বেলাতেও বেরোবে, আর তার বাবা যেন এসবের সাথে ডিল করে নেয়। এই কথা বলার পর তো তার বাবা আর বলার জন্য কিছুই খুঁজে পায় না। আর তৃষা সেখান থেকে যাওয়ার আগে তার বাবাকে আরো বলে যদি তাকে পুলিশ ধরে তবে সে তার বাবার সাথে তাদের কথা বলিয়ে দিবে। তার বাবার তো এই কথা শুনে টেনশনই বেড়ে যায়, না জানি মেয়ে কি করতে যাচ্ছে, কোন না কোন ঝামেলায় পড়ে। তো এরপর সে তাকে আরো কিছু বলতে যাবে, কিন্তু তৃষা তাকে কিছু বলার সুযোগই দেয় না আর দ্রুত সেখান থেকে কেটে পড়ে। আমরা বুঝতে পারি তৃষার বাবা তাকে নিয়ে অনেক বেশি কনসার্ন, আর তৃষাও তার বাবাকে জব্দ করার জন্য এই সব প্ল্যান করছে। অন্যদিকে আমরা বিশালকে দেখি যে নিজের রুমমেটকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। আমরা দেখি সে রাস্তার পাশের একটা ফুড কোর্টে গিয়ে সেখান থেকে বিদেশি মদ কালেক্ট করছে। মূলত বিশাল এসব মদ ডিলিং এর কাজই করত। সে তার ক্লায়েন্টকে ফোন করে আর তার অ্যাড্রেস জানিয়ে দেয়। তখনই সে দিগ্বিজয় নামের এক সাদা পোশাকের পুলিশকে দেখতে পায়, তাই দ্রুত নিজের বাইক নিয়ে তার বন্ধুর সাথে পালিয়ে যায়। দিগ্বিজয় তখন বিশালকে দেখে নিলে তাকে আর ধরতে পারে না। বিশাল তখন তার ক্লায়েন্টকে তার নতুন অ্যাড্রেস দেয়, আর সেই অ্যাড্রেস অনুযায়ী তার ক্লায়েন্ট চলে এলে সে তার কাছে সেই ইম্পোর্টেড মদগুলো সেল করে। এতে সে বেশ ভালো অ্যামাউন্টের টাকাও পায়। তো বোঝা যায় এসব করেই তার জীবন কাটে। এদিকে তৃষা নিজের বন্ধুর বার্থডে পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে তৃষার বন্ধু গোলুর সাথে দেখা হয় তারা সবাই এখানে একসাথে বেশ এনজয় করে, এরপর একসাথে ড্রিঙ্কও করে। তো কিছুক্ষণ পর গোলু এসে তৃষাকে জিজ্ঞেস করে তার কি কোনো কারণে মন খারাপ। তাকে দেখে তো তেমনটাই মনে হচ্ছে। আসলে তৃষা এমন ভাবে ড্রিঙ্ক করছিল যে গোলুর তাকে দেখে এটাই মনে হয়েছিল যে নিশ্চিত মনের দুঃখ দূর করার জন্যই সে এভাবে ড্রিঙ্ক করছিল। কিন্তু দেখা যায় তৃষা বিষয়টি এড়িয়ে যায়, তাকে কোনো কিছুই জানায় না যে কেন তার মন খারাপ। তো এরপর সকলে মিলে তাদের বন্ধু ইয়াসের বার্থডে কেক কাটে আর তার বার্থডে সেলিব্রেট করে। এরপর সবাই অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। একসময় ইয়াস একটা ইম্পোর্টেড মদ বের করে আর সবাইকে খাওয়াতে থাকে। সবাই তো খুব এনজয় করছিল, কিন্তু এই সময়ে অসতর্কতাবশত তার কাছ থেকে বোতলটা পড়ে ভেঙে যায়। এটা দেখে তো সবারই মন খারাপ হয়। তখন তারা সব বন্ধুরা মিলে নিজেদের লিঙ্কে কন্ট্যাক্ট করতে থাকে নতুন মদ আনানোর জন্য, কিন্তু সকলেই জানায় যে তারা এখন মদ দিতে পারবে না। তখনই ইয়াসের বোন বিনিতা সুজাল নামের তার এক বন্ধুকে ফোন দেয় আর একটা বোতল অ্যারেঞ্জ করতে বলে। তখনই দেখা যায় সুজাল সেই বিশালকে ফোন করে। বিশাল জানায় সে মাত্র 2 ঘন্টার মধ্যেই ডেলিভারি দিতে পারবে। সুজাল তখন বিশালকে বলে যে তারা ডাবল পেমেন্ট করবে, তাও যেন সে একটু তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। এই কথা শুনে বিশাল জানায় সে আধা ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়ে দিবে। এরপর সে তার বন্ধুকে সাথে নিয়ে পার্কিং থেকে একটা বাইক চুরি করে। সে তাকে সেই বাইক নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয় আর নিজেই বিনিতাকে বোতল ডেলিভারি দিতে যায়। তো যখন সে তাদের পার্টিতে যায় সব মেয়েরা তো তাকে দেখে পুরো ক্রাশ খেয়ে যায়, কেননা সে অনেক বেশি চার্মিং ছিল। সব মেয়েরা তো ঘুরঘুর করে তাকেই দেখতে থাকে। তো কিছুক্ষণ পর বিশালও এই বিষয়টা লক্ষ্য করে। তখন বিশালের শোল্ডারে কিছু একটা পড়লে সে সেটা ফেলতে গিয়ে তার শার্টটাই খুলে ফেলে, আর তার বডি দেখে তো মেয়েরা আরো বেশি ফিদা হয়ে যায়। তারা হা হয়ে বিশালের বডি দেখতে থাকে। যাই হোক, তো এরপর বিশাল সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে গিয়ে আবারও ফিরে আসে। সে বলে রাস্তায় পুলিশরা তাকে আটকাতে পারে, তাই যদি কারো প্রবলেম না থাকে তবে সে কিছুক্ষণ পরে এখান থেকে যাবে। মেয়েরা তো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। তারা তো চাইছিলই বিশাল এখানেই থাকুক। যদিও ছেলেরা আপত্তি করছিল, কিন্তু মেয়েরা কেউই তাদের কথায় কোনো পাত্তা দেয় না। আসলে বিশালও তার প্রতি মেয়েদের উইকনেস বুঝতে পেরেছিল, এ কারণে সে ইচ্ছে করেই ওয়েট করছিল এতক্ষণ। তো সেখানে রিচিতা, তৃষা সহ সব মেয়েরাই তো বিশালের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। আর এই সব কিছু দেখে তো বাকি ছেলেরা অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। গোলু সহ সব মেয়েরাই বিশালের সাথে গল্প করতে থাকে আর অনেক এনজয় করছিল তারা। তো দেখা যায় তারা সবাই একসাথে ডান্সও করে। বিশালের ডান্স মুভ দেখে তো সবাই আরো বেশি ফিদা হয়ে যায়। তো এরপর বিশাল সবার সাথেই ডান্স করে আর তৃষার সাথে সে ডান্স পারফর্মও করে। তারা সবাই তো বেশ হ্যাপি ছিল। তো বিশাল তৃষাকে ওয়াশরুমে যেতেও হেল্প করে। এরপরই দেখা যায় তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে। সকালে ঘুম থেকে ওঠার পর বিশাল আর তৃষা সকলে ঘুম থেকে ওঠার আগেই চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়।
তারা দুজনেই একে অপরকে কাল রাতের বিষয়টা ভুলে যেতে বলে। তৃষা তো এটাও বলে তারা নেক্সট ডে আর কখনোই মিট করবে না। সে তো সকালে উঠে বিশালের নামটাও ভুলে গিয়েছিল। বিশাল তো এটা শুনে খুব হাসতে থাকে। এরপর তারা একে অপরের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো এখানে আমরা বুঝতে পারি তৃষা এবং বিশাল দুজনেই একটু বেশি ফাস্ট। যাই হোক, এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। তৃষা স্নেহার সাথে দেখা করতে হসপিটালে আসে। সেখানে গিয়ে সে নিজের সমস্যার ব্যাপারে জানালে স্নেহা গেস করে তৃষা হয়তো প্রেগনেন্ট। তাই সে শিওর হতে তৃষার টেস্ট করায় আর দেখতে পায় সত্যি তৃষা কনসিভ করেছে। তৃষা তো এটা জানার পর বিষয়টা কিছুতেই মানতে পারছিল না, তাই সে বেশ ভেঙে পড়ে। সে স্নেহাকে বলে তার বাবা যেন এই বিষয়টা কিছুতেই জানতে না পারে। বাড়ি ফিরে সে অনেক বেশি কাঁদতে থাকে। তার খুব খারাপ লাগছিল, এমন কিছু হয়ে যাবে সেটা তো সে চিন্তাও করেনি। তাই সে প্রায় সবসময় মন মরা হয়ে থাকতো। সে নিজের প্রতি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলে নিতে থাকে, কেননা সে বুঝতে পেরেছিল এই সব কিছুতে তার বেবির কোনো ফল্ট নেই। তাই সে ডিসিশন নেয় সে তার বাবাকে সবকিছু জানাবে। অনেক সাহস জুগিয়ে সে নিজের বাবাকে ফাইনালি এই বিষয়টা জানায়। তার বাবা তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ে সব কি বলছে। তাই সে তৃষাকে বলতে থাকে অনেক সময় টেস্টে ভুল দেখায়। সে বলে তারা স্নেহার সাথে দেখা করবে, সে যেন কোনো চিন্তা না করে। কিন্তু তৃষা জানায় সে তার থেকে সব টেস্ট করিয়েই কনফার্ম হয়েছে। এটা শুনে তো তার বাবা আরো বেশি হতবাক হয়ে যায়। এরপর সে তৃষার থেকে সেই ছেলের ব্যাপারে জানতে চায়, কিন্তু তৃষা তাকে বলে সে এটা বলতে পারবে না, কারণ তার পরিচয় জানলে তার বাবার মোটেও ভালো লাগবে না। সে বলে সেই বেবিকে পৃথিবীতে আনতে চায়। তার বাবা তো ভাবে হয়তো তৃষা বিয়ে করবে, এজন্যই এমন কথা বলছে। তাই সে তো এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়। কিন্তু তৃষা বলে সে বিয়ে করবে না, ওই ছেলে বিয়ে করার মতো কোনো ছেলেই না। তৃষার এসব কথা শুনে তো তার বাবা খুবই হতাশ হয়ে পড়ে। তাই সে তৃষাকে বেবিটা অ্যাবর্শন করতে বলে, কিন্তু তৃষা তো এতে রাজিই হয় না। এই জন্য দেখা যায় তার বাবা বেশ রেগে যায়। সে নিজেকে কোনোভাবে শান্ত করে আর আবারও তৃষাকে এই বিষয়ে বুঝাতে যায়। তখন তৃষা নিজের সিদ্ধান্তে অটুট থাকে, সে এই বাচ্চা কখনোই নষ্ট করবে না। তো তখন তার বাবা বুঝতে পারে তাকে আর বুঝিয়ে কোনোই লাভ নেই। তাই সে বেশ ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমরা বিশালকে দেখি, যে কিনা একজন উকিলের সাথে পুলিশ স্টেশনে আসে তার বন্ধু ভুবানকে ছাড়ানোর জন্য। সে বোতল ডেলিভারি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল। এখানে আমরা দিগ্বিজয় নামের সেই পুলিশ অফিসারকেও দেখতে পাই, যে কিনা সব সময় বিশালদের পেছনেই পড়ে থাকতো। তো ভুবানকে ছাড়িয়ে নেওয়ার পর বিশাল গিয়ে দিগ্বিজয়ের সাথে কথা বলে আর একটা ডিল করতে চায়, যাতে করে পরবর্তীতে দিগ্বিজয় তাদের এভাবে অ্যারেস্ট না করে। কিন্তু দিগ্বিজয় তার কথার কোনোই জবাব দেয় না। তখনই বিশাল দ্রুত সেখান থেকে চলে আসে। তো বাড়ি ফেরার সময় সে যখন বিনিতাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখনই তার তৃষার কথা মনে পড়ে। সেদিনের কথা ভেবে সে কিছুটা স্মাইল করে আর সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে তৃষারও হঠাৎই বিশালের কথা মনে পড়ে আর সেও স্মাইল করতে থাকে। তখনই সে নিজের বাবাকে গার্ডেনে বসে থাকতে দেখে। সে বেশ চিন্তিত ছিল। তো সে তার বাবার সাথে কথা বলতে তার কাছে চলে যায়। সে গিয়ে তার বাবার পাশেই বসে পড়ে। তার বাবা তো অনেক বেশি আপসেট ছিল, তাই সে তৃষার সাথে কোনো কথা বলে না। তৃষাও এই ব্যাপারটা বুঝতে পেরে তাকে সরি বলে, কেননা তার কারণেই তার বাবা এত বেশি আপসেট ছিল। সে তার বাবাকে জিজ্ঞেস করে সে কি ওই ছেলেটাকে এই ব্যাপারে জানাবে। এই কথা শুনে তার বাবা তো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সেই ছেলেটা এখনো জানে না এ ব্যাপারে। তৃষা জবাবে না জানালে তার বাবা বলে সে কি ছেলেটাকে একসেপ্ট করতে চায়। তৃষা জানায় সে এমনটা চায় না, তবে তার মনে হচ্ছে যদি সে এই ব্যাপারে ছেলেটাকে না জানায় তবে হয়তো তার সাথে ইনজাস্টিস করা হবে। এটা শুনেই তো তার বাবা বলে যদি ছেলেটা এই কথা শুনে ভয় পেয়ে যায় বা ঘাবড়ে যায় তবে তৃষা বিষয়টা হ্যান্ডেল করতে পারবে, কেননা এটাই তার কাছে এক্সপেক্টেড। কিন্তু যদি ছেলেটা এই বিষয়টা মেনে নেয় আর অনেক বেশি খুশি হয়ে যায়, তখন তৃষা কি করবে? এই ব্যাপারে কি সে কিছু ভেবেছে? এর জবাবে তৃষা জানায় সে আসলে বুঝতে পারছে না এমন হলে সে কি করবে। তাই সে নিজের বাবার সাথে কথা বলতে এসেছে। আসলে তৃষা তো একটু উড়নচণ্ডী স্বভাবের,
তাই তার বাবা তাকে ভালো করেই চেনে। যাই হোক, তো কিছুক্ষণ ভাবার পরে তার বাবা তৃষাকে বলে সে যেন এই ব্যাপারটা ছেলেটাকে জানিয়ে দেয়। সে এটাও বলে সেই ছেলেটার রিয়াকশন কি হবে এটা দেখার পর তারা পরবর্তীতে কি করবে এই ব্যাপারে ডিসিশন নেবে। তার বাবার এই কথা শুনে তৃষা ও বিশালকে এই ব্যাপারে জানানোর সিদ্ধান্ত নেয়। তো পরদিন সকালে উঠে তৃষা বিনীতাকে ফোন করে বিশালের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার জন্য। তো বিনীতা তখন অফিসে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই সে ফোন রিসিভ করছিল না। তৃষা কয়েকবার ফোন দেওয়ার পর সে ফোন রিসিভ করে। তখন তৃষা তাকে বলতে থাকে ইয়াসের বার্থডেতে যে ছেলেটা বোতল দিতে এসেছিল তার নাম্বার কি বিনীতার কাছে আছে। বিনীতা তো ভাবতে থাকে হয়তো তৃষা অন্য কোনো কারণে তার নাম্বার চাইছে, তাই সে তৃষার সাথে পরে কথা বলবে বলে ফোনটা কেটে দেয়। কিন্তু এরপরও তৃষা তাকে বারবার ফোন করতেই থাকে। বিনীতা তখন বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে। তখন তৃষা তাকে জানায় সে প্রেগনেন্ট। এই কথা শোনার পর তো বিনীতার হুশই উড়ে যায়। সে নিজের সব কাজ বাদ দিয়ে আগে সুজালকে ফোন করে। সুজাল তখন হসপিটালে ভর্তি ছিল। বিনীতা তখন তার থেকে বিশালের নাম্বার চায়। সুজাল বলতে থাকে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, এই মদ খাওয়ার জন্য তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তাই বিনীতাও যেন এসব খাওয়া ছেড়ে দেয়। তো তৃষা তাকে জিজ্ঞেস করে তার কাছে বিশালের নাম্বার আছে কি। সুজাল জানায় এসব খাওয়া ছেড়ে দেওয়ার পর থেকে সে তার লিঙ্কের সবার নাম্বার ডিলিট করে দিয়েছে, তাই তার কাছে আর কারো নাম্বার নেই। তৃষা তখন সুজালকে বিশালের নাম জিজ্ঞেস করে। সে বলে সে তো কোনো বোতল ডেলিভারি লোকেরই নাম জানতো না, সে তো তাদের নাম 1-2 দিয়ে সেভ করে রেখেছিল। এরপর সুজাল আবারও তাদের জ্ঞান দিতে শুরু করে। এতে করে তৃষা অনেক বেশি রেগে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে তৃষা তো বিশালের নামটাও জানে না। যাই হোক, তো সুজাল তাড়াতাড়ি নিজের ফোন কেটে দেয়। এরপর তৃষা বিনীতার সাথে তাদের বাড়িতে যায় ইয়াসের জন্মদিনে যারা এন্ট্রি করেছিল সেখান থেকে বিশালের ব্যাপারে জানার জন্য। কিন্তু সেখানে বিশালের নাম এত হিজিবিজি করে লেখা ছিল যে কেউই তার নাম বুঝতে পারছিল না। তৃষা তো ভাবতে থাকে এটাই লাস্ট হয়েছিল বিশালকে খুঁজে বের করার, এছাড়া তাকে খোঁজার আর কোনো উপায় নেই, কেননা তারা কেউ তো তার নামটাও জানে না। হঠাৎই তৃষার মাথায় একটা প্ল্যান আসে। সে বাড়িতে গিয়ে নিজের সব বন্ধুদের ফোন দিয়ে বোতল ডেলিভারি করা লোকেদের নাম্বার কালেক্ট করতে থাকে। এরপর সেই নাম্বার নিয়ে এসে সে ওই ব্যক্তিদের ফোন করতে থাকে। তার ধারণা ছিল এভাবে হয়তো কোনো না কোনো লিঙ্ক থেকে সে বিশালকে ঠিকই খুঁজে বের করবে। তো এভাবেই সে অনেক কন্ট্যাক্টে ফোন করে, কিন্তু এদের একজনও বিশাল ছিল না। প্রতিবারই কোনো না কোনো অদ্ভুত লোক বোতল ডেলিভারি করতে আসতো। একদিন তো একটা মেয়ে ডেলিভারি করতে চলে আসে। তৃষা তো এটা দেখে বেশ অবাক হয়ে যায় যে মেয়েরাও এই কাজ করে। এভাবে তৃষা অনেক অনেক বোতল কালেক্ট করে ফেলে আর বিভিন্ন অদ্ভুত লোকেদের সাথে তার দেখাও হতে থাকে। তাদের কারো কারো পুলিশ থেকে বাঁচার স্ট্র্যাটেজি দেখে তো তৃষার হাসতে হাসতে অবস্থাই খারাপ হয়ে যেত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর তৃষা অনলাইন থেকে বোতল ডেলিভারি করা ওই লোকেদের নাম্বার নিয়ে তাদের ফোন করতে থাকে। একদিন তার বাবা তার রুমে চলে আসে। তৃষার রুমে এত বেশি মদের বোতল দেখে তো তার মাথায় ঘুরে ওঠে। তৃষা তখন কোনোভাবে নিজের বাবাকে শান্ত করে। তখনই তার কাছে আরো একজন বোতল ডেলিভারির কল আসে। তখন সে তার বাবাকে কোনোভাবে সেখানে শান্ত করে বসিয়ে রেখে নিচে চলে যায় বোতল আনতে। ফাইনালি এবার সে বিশালকে সেখানে দেখতে পায়। এতদিনে সে সঠিক লোককে খুঁজে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বিশালও তো তাকে দেখে বেশ খুশি হয়। তৃষা তো বিশালকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, বিশালও তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন একসাথে লং ড্রাইভে বের হয়। বিশাল তৃষাকে জিজ্ঞেস করে সে তার নাম্বার কি করে পেল। জবাবে সে বলতে থাকে সেটা অনেক লং হিস্ট্রি। বিশাল তো ভাবতে থাকে হয়তো তৃষা তার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছে, তাই তাকে এইভাবে খুঁজে বের করেছে। এই কথা তৃষাকে বলার পর তো তৃষা কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে। এরপর সে বিশালকে তার নাম জিজ্ঞেস করলে বিশাল আবারও এই কথা শুনে হাসতে থাকে। তৃষা তখন কিছুটা বিরক্ত হয়ে গেলে বিশাল নিজের নাম জানায়। এরপর তৃষা বিশালকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। সে বিশালকে জিজ্ঞেস করে তাদের লাস্ট যখন দেখা হয়েছিল তাদের সেই মোমেন্টের ব্যাপারে বিশালের মনে আছে কিনা। বিশাল তো খুশি হয়ে বলতে থাকে তার সবকিছু মনে আছে, তারা দুজনেই তো অনেক বেশি এনজয় করেছিল। সে তো তৃষাকে আবারও হোটেলে যাওয়ার অফার করতে থাকে। তখনই তৃষা তাকে ধমক দিয়ে বলে সে একটা সিরিয়াস ব্যাপারে তার সাথে ডিসকাস করতে যাচ্ছে, তাই বিশাল যেন বেশি কথা না বলে, চুপচাপ থাকে। তৃষা তো বিশালের চেহারা দেখেই বিষয়টা তার সাথে শেয়ার করতে পারছিল না। তবুও সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বিশালকে বলে সে প্রেগনেন্ট। এই কথা শুনেই তো বিশাল তাকে কংগ্রাচুলেট করে, কিন্তু পরক্ষণেই সে বিষয়টা রিয়েলাইজ করে
আর তার চেহারার এবার 12টা বেজে যায়। তৃষা তো তার থেকে ঠিক এমন কিছুই এক্সপেক্ট করছিল। বিশাল তখন তৃষাকে জিজ্ঞেস করে সে এই ব্যাপারে কি শিওর। জবাবে তৃষা বলে যদি সে শিওর নাই হতো তবে কেন বিশালের সাথে কন্ট্যাক্ট করত। সে এটাও জানায় সে ডিসাইড করেছে সেই বাচ্চাকে জন্ম দিবে। তার কথা শুনে বিশাল বলে তৃষা অনেক সাহসী। এর জবাবে তৃষা বলে সেটা সে খুব ভালোভাবেই জানে। বিশাল তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বলতে থাকে তার বয়স তো মাত্র 21 বছর। এই বয়সেই কেউ কাউকে পাপা বলে ডাকবে, এটা ভাবতেই তার কেমন লাগছে। সে তো উত্তেজিত হয়ে আরো বলতে থাকে আমি তো এখনো ভালোভাবে সেটেলই হইনি। আমাকে পরিবারের রেসপন্সিবিলিটি নিতে হবে, বিয়ে করতে হবে, আরো কত দায়িত্ব পালন করতে হবে। আর তো এখন দিনে 2টার জায়গায় 5টা করে বোতল বিক্রি করতে হবে। তার এসব কথা শুনে তো তৃষা কোনোভাবে তাকে থামায় আর বলে সে মোটেও বিশালকে বিয়ের ব্যাপারে বলছে না, তাদের মধ্যে কোনো মিল নেই, তাই সে এমনটা কখনোই চায় না। এমনকি বিশালের কোনো রেসপন্সিবিলিটিও নিতে হবে না। তৃষা যথেষ্ট ক্যাপেবল এসব ডিল করার জন্য। এরপর তৃষা বিশালকে বলে যেহেতু এই বেবিটা বিশালেরও, তাই হয়তো এই বেবির প্রতি তারও কোনো ফিলিংস থাকতে পারে। শুধুমাত্র এই কারণেই সে তাকে এই ব্যাপারটা জানিয়েছে। তৃষার কাছ থেকে এইসব শুনে তো বিশালের অবস্থাই খারাপ হয়ে যায়। সে তো বুঝতেই পারছিল না এখন সে কি করবে। তার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে তখন নিজের মাথা ঠান্ডা করার জন্য বাইরে চলে যায় স্মোক করতে। সে বাইরে দাঁড়িয়ে তৃষাকেই দেখতে থাকে। তো কিছুক্ষণ পর ভেতরে এসে সে তৃষাকে জানায় সেও চায় বেবিটাকে পৃথিবীতে আনতে, কিন্তু সে নিজের কাজ ছাড়বে না। সে তৃষাকে আরো বলে তৃষা যেন সবসময় তাকে সব আপডেট দিতে থাকে আর তাকে এটাও বলে দেয় তাকে কখন কি করতে হবে, কেননা এই বিষয়ে তার কোনোই অভিজ্ঞতা নেই। তৃষা তো বিশালের এমন কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে বিশালের থেকে এমন কিছু কখনোই এক্সপেক্ট করেনি। সে তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে কোনোভাবেই বিশালকে বলে আগামীকাল তাকে ডক্টরের কাছে যেতে হবে চেক আপের জন্য। বিশাল বলে সে সময় মতো চলে আসবে। তৃষা তো এটা শুনে আরো অবাক হয়ে যায়। পরদিন তৃষার সাথে বিশালও হসপিটালে যায় তার চেক আপের জন্য। সেখানে স্নেহা তাদের বেবির হার্টবিট দেখায়। বিশাল তো এটা দেখেই খুব এক্সাইটেড হয়ে যায় আর নিজেই মনিটরের সামনে চলে আসে। তৃষা কোনোভাবে তাকে বুঝিয়ে পেছনে গিয়ে বসতে বলে যাতে করে ডাক্তার ভালোভাবে চেক করতে পারে। বিশাল তো বারবার জিজ্ঞেস করতে থাকে তাদের বেবি কবে হবে। তো বারবার জিজ্ঞেস করায় ডাক্তার বিরক্ত হয়ে জানায় এপ্রিল মাসে তাদের বেবি হবে। তো এরপর ডাক্তার চলে যাওয়ার পর বিশাল বেশ আবেগী হয়ে মনিটরে তাদের বেবির হার্টবিট দেখতে থাকে। তৃষাও এটা দেখে বেশ খুশি হয়। তারা দুজনেই তাদের বেবির জন্য অনেক খুশি ছিল। বিশাল তৃষার বেশ যত্ন নিচ্ছিল। এরপর সে স্নেহাকে বলতে থাকে তার ফিস কত টাকা। এই কথা বলে সে স্নেহাকে টাকা দিতে গেলে তৃষা কোনোভাবে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বিশাল তখন তৃষাকে বলতে থাকে তারই তো ডাক্তারকে টাকা দেওয়া উচিত। তৃষা তখন হাসতে হাসতে বলে স্নেহা তার কাজিন সিস্টার। এই কথা শুনে বিশাল বলে আচ্ছা এ কারণেই তাহলে সে টাকা নিল না। এ কথার জবাবে তৃষা বলে ডাক্তাররা কখনো সরাসরি এভাবে টাকা নেয় না, টাকা তাদের রিসেপশনিস্টদের কাছে জমা দিতে হয়। বিশাল তো তার এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়। তৃষাও তার এই সব কাণ্ড দেখে হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরলে সে দেখতে পায় তার বাবা স্নেহার সাথে ফোনে কথা বলছে। সে বিশালের ব্যাপারে স্নেহাকে জিজ্ঞেস করছিল। তো তৃষা আসার পরে তার বাবা তাকে বলতে থাকে সে বিশালের সাথে দেখা করতে চায়। তৃষা তো এই ব্যাপারে মোটেও রাজি হয় না। তখন তৃষার বাবা তাকে বলতে থাকে সে সবাইকে তার সাথে মিট করিয়েছে, এমনকি স্নেহাও তাকে দেখে ফেলেছে, অথচ তৃষা নিজের বাবার সাথেই ছেলেটাকে দেখা করাচ্ছে না। এ কথা বলে সে বেশ ইমোশনাল হওয়ার নাটক করতে থাকে। তার এমন জেদ দেখে তৃষা তখন রাজি হয় বিশালের সাথে তার বাবাকে দেখা করাতে। তবে সে বলে যদি বিশাল তৃষার বাবার সাথে দেখা করতে কমফোর্টেবল ফিল করে তবেই সে তার সাথে নিজের বাবাকে দেখা করিয়ে দিবে। তার বাবা তো খুশি মনে রাজি হয়ে যায়। পরদিন তৃষা বিশালকে দেখা করার জন্য ডেকে পাঠায়। সে তার বাবার ব্যাপারেও তাকে জানায়। সে তাকে এটাও বলে যদি বিশাল কমফোর্টেবল ফিল করে তবেই সে তার বাবার সাথে তাকে দেখা করাবে। জবাবে বিশাল বলে তার কোনো সমস্যা নেই, তবে তৃষার বাবা কেন তার সাথে দেখা করতে চায়, যদি কোনো কাজ থাকে তবে সে সেটা করে দেবে, কোনো সমস্যা নেই। তৃষা তখন তার কথা শুনে হেসে গাড়িতে উঠে বসে। এরপর বিশালকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে সে দেখতে পারে তার বাবা ফ্লোরে বসে আছে। বিশাল তাকে ফ্লোর থেকে উঠতে সাহায্য করার সময় তার হাতে বেশ জোরে টান দিয়ে ফেলে। তৃষা তখন বিষয়টা সামলে নিয়ে বিশালকে বসতে বলে আর তাকে শার্টের বোতাম বন্ধ করতে বলে। এটা শোনার পর তো বিশাল একদম উপর পর্যন্ত সবগুলো শার্টের বোতাম বন্ধ করতে শুরু করে। তৃষার বাবা বলতে থাকে উপরের বোতাম লাগবে না, তাই সেটা জোর করে লাগানোর
জানানোর কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে বিশালও হেসে সেখানে বসে পড়ে। তৃষার বাবা তো প্রথমেই বিশালকে দেখে মোটেও পছন্দ করে না, সেটা তার মুখ দেখে তৃষা বেশ ভালোভাবেই বুঝতে পারছিল। আর সে তার বাবাকে চোখের ইশারায় চুপচাপ থাকতে বলে। তার বাবা তখন বিশালকে জিজ্ঞেস করে সে কি কাজ করে। বিশাল এই ব্যাপারে বলতেই যাবে, কিন্তু তখনই তৃষা তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করতে থাকে সে চা বা কফি কিছু খাবে কি। তৃষার বাবা বুঝতে পারে তৃষা বিষয়টা হাইড করতে চাইছে। সে তখন বিশালের জন্য নাস্তার ব্যবস্থা করতে বলে। এরপর তাদের মধ্যে বেশ অকওয়ার্ড সাইলেন্স তৈরি হয়। তৃষার বাবা আবারও বিশালকে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। বিশাল জানিয়ে দেয় সে বোতল বিক্রির কাজ করে, অর্থাৎ মদ। তৃষার বাবা তো এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায়। সে শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে বিশাল কি মদের বোতল বিক্রির কাজ করে। জবাবে বিশাল হ্যাঁ জানায়। তৃষার বাবার তো তখন আর কিছুই বলার থাকে না। সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে বিশাল কি বাড়িতেই এই কাজ করে। তখন বিশাল বলে সে বাড়িতে এসবের কোনো কিছুই রাখে না, সে অন্য জায়গায় বোতল রাখে আর সেখান থেকেই তার সব কাজ সামলায়। তখন তৃষার বাবা তাকে জিজ্ঞেস করে তার বাড়ির সকলে কি তার এই ধান্দার ব্যাপারে জানে। তখন বিশাল জানায় তার তো পরিবারের কেউ নেই, সে একদম একা। তার বাবা মা আর ছোট বোন কেদারনাথের ভয়াবহ বন্যায় মারা গিয়েছিল। তখন সে নিজেও অনেক বেশি ছোট ছিল, আর সে বাড়ির বাইরে থাকায় সেই যাত্রায় বেঁচে যায়। আর যখন সে নিজেদের ঘরে ফেরে তখন আর কাউকেই খুঁজে পায়নি। তার এই কথা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, সেই সাথে অনেক বেশি ইমোশনালও। বিশাল বলে সে তার এক বন্ধুর সাথে থাকে, তার পরিবারও ওই বন্যায় মারা গিয়েছিল। এরপর থেকে কখনো সে তার ওই বন্ধুর বাড়িতে গিয়ে থাকে, আবার কখনো তার বন্ধু তার বাড়িতে এসে থাকে। তো তৃষা এরপর বিশালের কাছে ক্ষমা চায়, এভাবে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করায়, কেননা তারা কেউই এই ব্যাপারে জানতো না। বিশাল বলে সে কিছুই মনে করেনি। তখন তৃষা বিশালকে জিজ্ঞেস করে তার পরিবারে কি অন্য কেউ ছিল না তার খেয়াল রাখার জন্য। জবাবে বিশাল বলে তার পরিবারে মামা চাচা সবাই ছিল, তারা সবাই তার খেয়াল রাখত, কিন্তু সে নিজেই কখনো কারো উপর বোঝা হতে চায়নি। এ কারণেই সে সবসময় আলাদা থেকেছে। যাই হোক, এই সব কথাবার্তা বলার পর সে তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তৃষা গাড়ি নিয়ে তাকে এগিয়ে দিতে চায়, কিন্তু বিশাল তৃষাকে বাড়িতে থেকেই রেস্ট করতে বলে। তৃষার প্রতি বিশালের এত বেশি কেয়ারনেস দেখে তো তৃষার বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, তো এরপর বিশাল বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ডিনার করার সময় তৃষার বাবা তাকে বলে সে অনেক ভেবেচিন্তে একটা বিষয় তার সাথে ডিসকাস করতে চাইছে। তৃষা তখন তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তার বাবা তাকে বলতে থাকে ছেলেটা কিন্তু ভালো আছে, এমনকি সে বেশ ভালো পরিবারেরও ছিল। যদি তার সাথে এমন অ্যাক্সিডেন্ট না হতো তবে সে জীবনে বেশ ভালোই করত। তৃষা তখন তার বাবাকে বলে সে কি বলতে চাইছে। তখন তার বাবা ইনিয়ে বিনিয়ে তাকে বলতে থাকে তৃষা যেন একবার বিশালের ব্যাপারে ভেবে দেখে, সে যেন একবার ভাবে তাকে বিয়ে করার ব্যাপারে। এই কথা শুনেই তো তৃষা বলতে থাকে এইটা তার পক্ষে করা কখনোই সম্ভব না। তখনই তার বাবা তাকে জিজ্ঞেস করে সমস্যাটা কোথায়। জবাবে তৃষা বলে সমস্যা আমাদের লাইফস্টাইলে। একে তো সে বোতল ডেলিভারির কাজ করে, তার উপর তুমি কি চাও আমি ওর সাথে চুরি করা বাইকের পেছনে ঘুরে বেড়াই। এই কথা শুনে তো তার বাবা আরো বেশি শকড হয়ে যায় আর বলতে থাকে সে এই সব কাজের সাথে চুরিও করে। তার কি এই কথাটাই শোনার বাকি ছিল? সে আরো বলে ওর আর কি কি গুণ আমাকে বলা বাকি আছে, সবকিছু একেবারেই বলে ফেলো তো। চুরি, ডাকাতি, লুটপাট, মার্ডার, সে আর কোন কোন মহৎ কাজ করে সবকিছু আমাকে এখনই জানিয়ে দাও। তৃষা তার বাবার এমন রিয়াকশন দেখে খুব হাসতে থাকে। তার বাবা বলে সে তো এটাই বুঝতে পারছে না সে বিশালের ব্যাপারে কেমন ধারণা করবে, সে তাকে ভালো ভাববে নাকি খারাপ ভাববে। তৃষা বলে তার ব্যাপারে কিছুই ভাবার দরকার নেই, সে বেবিকে একসেপ্ট করেছে, তাই ফিউচারে যদি সে বেবির সাথে দেখা করতে চায় এতে তার কোনো সমস্যা নেই। এর বাইরে কখনোই তাদের মধ্যে আর কিচ্ছু হওয়া সম্ভব নয়। তার বাবা তবুও তৃষার থেকে বিশালের নাম্বার চাইতে থাকে। তৃষা বলে সে তার কথায় একবার বিশালের সাথে তাকে দেখা করিয়ে দিয়েছে, সে মোটেও তাকে বিশালের নাম্বার দিবে না। তার বাবা বলতে থাকে তোমার কি মনে হয় তুমি আমাকে ওর নাম্বার না দিলে আমি ওকে খুঁজে বের করতে পারবো না? আমি যে করেই হোক ওকে খুঁজে বের করবই। তৃষা তখন তার বাবার এই কথার কোনো জবাব না দিয়ে গুড নাইট বলে ঘুমাতে চলে যায়। পরদিন তৃষার বাবা
সত্যি সত্যি বিশালকে খুঁজতে বের হয়ে যায়। ফাইনালি সে তার বাড়ি খুঁজে বের করে। বিশালের বাড়িতে এসে তার বাড়ির অবস্থা দেখে তো তৃষার বাবার হুশই উড়ে যায়। তো কিছুক্ষণ পর সে বিশালের বাড়িতে ঘর পরিষ্কার করার লোকজন ভাড়া করে নিয়ে আসে। এরপর সে ধরে বেঁধে বিশালকে নিজের সাথে কোথাও একটা নিয়ে যেতে থাকে। বিশাল তো বলতে থাকে তার ডেলিভারির কাজ আছে। তখন তৃষার বাবা ভুবানকে দেখিয়ে বলে আজ সমস্ত ডেলিভারির কাজ ভুবান করবে, আর যদি পুলিশ কোনো ঝামেলা করে তবে সে নিজে এগুলো ম্যানেজ করবে। কথা বলে সে বিশালকে টেনে নিয়ে চলে যায়। এরপর সে বিশালকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিজনেস আইডিয়া দিতে থাকে। মূলত সে বিশালকে রেডিমেড কোন একটা বিজনেস দাঁড় করিয়ে দিতে চাইছিল, যাতে করে বিশাল নিজের বোতল ডেলিভারির কাজ ছেড়ে দেয়। সে একটা জায়গায় বিশালকে নিয়ে যাচ্ছিল আর সবকিছু দেখিয়ে তাকে বলছিল এখানে তো তেমন কোনো কাজই করতে হবে না, সে আসবে না আর শুধু টাকা গুনবে, এমনকি সপ্তাহে 2-1 দিন এলেও চলবে। এভাবে একটার পর একটা জায়গা সে বিশালকে দেখাতেই থাকে। এমন বাবা কোথাও দেখেছেন? মেয়ে এসব উল্টোপাল্টা কাজ করে বসে আছে আর বাবা এই সব কিছু নিজে সামলানোর চেষ্টা করছে। আমাদের এখানে হলে তো পিঠের ছাল চামড়া উঠে যেত। যাই হোক, বিশাল তো সেই লেভেলের বিরক্ত হয়ে যায় এই লোকের প্রতি। কিন্তু তৃষার বাবা তো তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। একসময় সুযোগ বুঝে বিশাল তৃষাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় আর বলে তার বাবা পাগল হয়ে গেছে, সে যেন নিজের বাবার থেকে বিশালকে বাঁচিয়ে নেয়। এরপর সে বিশালকে নিয়ে একটা বিউটি পার্লারে চলে যায় বিউটি পার্লারের বিজনেস করানোর জন্য। বিশাল তো কিছুতেই সেখানে যেতে চাইছিল না। এর মধ্যেই সেখানে তৃষা চলে আসে। তৃষাকে দেখে তো তার বাবা বেশ ভয় পেয়ে যায়, কেননা তৃষা তাকে আগেই এসব করতে মানা করে দিয়েছিল। তো এরপর দেখা যায় তারা একটা ক্যাফেতে গিয়ে বসে। বিশাল তো তৃষাকে A to Z সবকিছু বলতে থাকে। তখন তৃষার বাবা মুখ গোমরা করে এক জায়গায় গিয়ে বসে পড়ে। এরপর যখন তারা একসাথে বসে কথা বলতে থাকে তখন তৃষার বাবা বলতে থাকে সে তো শুধুমাত্র বিশালকে সেটেল করতে চাইছিল। এই কথা শুনে তৃষা বলে সে কেন বিশালকে সেটেল করতে চাইছে? তার বাবা বলে যাতে করে তৃষা বিশালের সাথে থাকতে পারে। বিশাল তো এই কথা শুনে বেশ এক্সাইটেড হয়ে যায়। সে বলতে থাকে তবে কি তৃষার বাবা চাইছে তারা দুজন লিভ ইনে থাকুক? এই কথা শুনে তো তৃষা অনেক বেশি হাসতে থাকে আর তার বাবার কথা আবারও বন্ধ হয়ে যায়। তৃষা নিজের বাবাকে আরো কিছু বলতে গেলে তার বাবা তাকে থামিয়ে দেয় আর তাদের দুজনকেই বোঝাতে থাকে তাদের বেবির জন্য তাদের দুজনের একসাথে থাকা কতটা জরুরি। সে তাদের বলে একটা সন্তানের জন্য তার বাবা এবং মা দুজনেই অনেক বড় একটা পাওয়ার পয়েন্ট। তার ভালো থাকার জন্য তার বাবা মায়ের দুজনকেই প্রয়োজন, কিন্তু তারা দুজনেই সেই বেবিটার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নিচ্ছে। তৃষার বাবার কথা শুনে তাদের দুজনের উপরেই এফেক্ট পড়ে। তারা দুজনেই এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হয়। প্রথমে বিশাল বলে সে এটাতে রাজি, সে নিজের বেবির জন্য তৃষাকে বিয়ে করতে রাজি আছে। সেই সাথে সে এটাও বলে সে বিয়ে করবে কিন্তু নিজের বিজনেস ছাড়বে না, কেননা অনেক কষ্টে সে নিজের নেটওয়ার্ক এত বড় করেছে। তার নামের তো স্লোগানও রয়েছে, এই বিজনেস ছেড়ে দিলে তার অনেক লস হয়ে যাবে। তার এসব কথা শুনে তৃষা আর তার বাবা হাসতে থাকে। তারা সবাই বেশ হ্যাপি ছিল। তৃষার বাবা বলে তারা দুজন যখন একসাথে থাকতে শুরু করবে তখন ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। এসব বলে তার বাবা বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর তৃষার বাবা তাকে বিশালের বাড়িতে রাখতে যায়। সে তৃষাকে বলে তার যে কোনো সমস্যা হলে সে যেন সাথে সাথে তার বাবাকে ফোন করে। তার বাবা এসে তাকে তখনই নিয়ে চলে যাবে। সে তৃষাকে এটাও বলে তাদের দুজনের মধ্যে তৃষা বেশি ম্যাচিউরড, তাই তাকে কিছুটা মানিয়ে নিয়ে চলতে হবে। আর একসময় তাদের দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেলে বিশাল এমনিতেও ধীরে ধীরে এসব ব্যবসা থেকে বেরিয়ে আসবে। তৃষাও নিজেকে প্রস্তুত করে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার বাবা তাকে বিশালের ফ্ল্যাটে পৌঁছে দেয়। তারা দুজনেই তখন অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তৃষা তখন নিজের বাবাকে আশ্বস্ত করে বিশালের বাড়িতে চলে যায়। সেখানে এসেই তার সাথে ভুবানের দেখা হয়। সে ভুবানকে হ্যালো বলে, কিন্তু ভুবান তৃষাকে কিছুই বলে না, কেননা সে নিজের বন্ধুর লাইফে অন্য কারো এন্ট্রি মেনে নিতে পারছিল না। তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তার এমন রিয়াকশন দেখে তৃষা মুচকি মুচকি হাসতে থাকে। আর বিশাল তো অনেক বেশি এক্সাইটেড হয়ে তৃষাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে শুরু করে। তৃষা তো তার এসব কাণ্ড দেখে খুব হাসতে থাকে। তো যখনই বিশাল তার সাথে ফ্লার্ট করতে শুরু করে তৃষা অনেক বেশি হাসতে থাকে। তারা সেখানে অনেক সুন্দর সময় কাটায়। সে তৃষাকে নিজের বাইকের পেছনে নিয়ে ঘুরতেও যায়। বিশাল তৃষাকে বাইক চালানো শেখায়। সে বিভিন্নভাবে তৃষাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। রাতে তৃষা বেডরুমে ঘুমায় আর বিশালকে বাধ্য হয়েই ড্রয়িং রুমে ঘুমাতে হয়, কেননা তৃষা তাকে কিছুতেই বেডরুমে ঘুমাতে দেয় না। রাতের বেলা তৃষা তার বাবাকে ফোন করে সবকিছু জানায়। সে তার বাবাকে তার জন্য চিন্তা করতে মানা করে। সে জানায় বিশাল যথেষ্ট কেয়ারিং আর তার অনেক খেয়াল রাখে। সে তার বাবার থেকে বিদায় নিয়ে এরপর ফোনটা কেটে দেয়।
তো তৃষা এখানে বিশালের সাথে বেশ হ্যাপি ছিল। তারা দুজনেই কাছাকাছি আসতে যাচ্ছিল। তখনই তৃষার মনে হয় এ কারণে যদি বেবির কোনো ক্ষতি হয়ে যায়, তাই সে এই ব্যাপারে বিশালকে বলার সাথে সাথেই সে বিষয়টা বুঝতে পারে। এরপর সে তৃষাকে জিজ্ঞেস করে সে কি তাকে জড়িয়ে ধরতে পারবে। তৃষা হ্যাঁ জানালে বিশাল তাকে জড়িয়ে ধরে। এখানে আমরা বুঝতে পারি ধীরে ধীরে বিশালের মনে তৃষার জন্য অনুভূতি তৈরি হতে শুরু হয়েছে। তারা দুজনেই একে অপরকে তখন জড়িয়ে ধরে মুহূর্তটা অনুভব করে। তো এরপর বিশাল তৃষাকে কিস করতেই যাবে, তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। বিশাল তখন গিয়ে দেখে ভুবান এসেছে। ভুবান তাকে জানায় তাদের একটা ক্লায়েন্ট বোতলের জন্য বারবার বিশালকে ফোন করছিল, কিন্তু তাকে না পেয়ে সে ভুবানকে ফোন করেছে। সে 2টা বোতল চেয়েছে আর এজন্য ডাবল পেমেন্টও করতে চেয়েছে। বিশালের তো তৃষাকে একা রেখে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। ভুবানও বিষয়টা বুঝতে পারে, তাই সে বিশালকে বলে সে যেন আজ তৃষার সাথেই থাকে। ডেলিভারি সে দিতে যাবে। বিশাল তো এতে বেশ খুশি হয়ে যায়। সে খুশি মনে বিষয়টা মেনে নেয়। তো রুমে ফিরে এসে সে আবারও তৃষাকে জড়িয়ে ধরে। তারা একে অপরকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। তৃষা বিশালের মাথায়ও হাত বুলিয়ে দেয়। বিশালের বিষয়টা অনেক বেশি ভালো লাগে। এই সময় বিশালের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন কল আসে। তাকে জানানো হয় দিগ্বিজয় আবারও ভুবানকে অ্যারেস্ট করেছে। বিশাল তখনই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তৃষা তাকে জিজ্ঞেস করলে সে জানায় ভুবানকে পুলিশ ধরে নিয়েছে, তাই সে তাকে ছাড়িয়ে আনতে যাচ্ছে। তৃষা বলে সে কি তার বাবাকে ফোন করবে। বিশাল তখন জানায় সে ম্যানেজ করে নিবে। তৃষা তখন তার সাথে পুলিশ স্টেশনে যেতে চাইলে বিশাল বলে তৃষা পুলিশ স্টেশনে গেলে তার ভালো লাগবে না, তাই সে যেন বাড়িতে থেকেই রেস্ট নেয়। সে জলদি ফিরে আসবে। তো পুলিশ স্টেশনে গিয়ে সে দেখতে পায় দিগ্বিজয় তো বাড়ি চলে গিয়েছে আর হাবিলদার তাকে জানায় সে কাল সকালে আসবে। বিশাল তাকে ফোন করতে চাইলে হাবিলদার বলতে থাকে এই সময় বিরক্ত করলে হয়তো দিগ্বিজয় রেগে গিয়ে ভুবানকে আরো শাস্তি দিবে, তাই কিছু না করে যেন বিশাল চুপচাপ থাকে। আর যতক্ষণ দিগ্বিজয় না আসে ততক্ষণ ভুবানকে এখানেই থাকতে হবে। বিশাল তখন তৃষাকে ফোন করে জানায় তার বাড়ি ফিরতে সকাল হবে। তৃষা তো ভাবতে থাকে হয়তো কোনো সমস্যা হয়ে গিয়েছে। বিশাল তাকে বলে সবকিছু ঠিক আছে। তৃষা যেন টেনশন না করে ঘুমিয়ে পড়ে। ভুবান তখন বিশালকে বাড়ি ফিরে যেতে বলে আর সকালে আসতে বলে, কিন্তু বিশাল পুলিশ স্টেশনেই অপেক্ষা করতে থাকে। সে সারা রাত সেখানে বসে বিভিন্ন বিষয়ে ভাবতে থাকে। সে তৃষার কথা, তাদের ভবিষ্যতের কথাও ভাবে। এদিকে আমরা তৃষাকে দেখি যে কিনা বিশালের জন্য অনেক বেশি চিন্তিত ছিল, তাই সে তার বাবাকে ফোন করে। এদিকে সকালে দিগ্বিজয় পুলিশ স্টেশনে এসে ভুবানকে ছেড়ে দেয়। বিশাল তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার সিনিয়রের ফোন এসেছিল, সে ভুবানকে ছেড়ে দিতে বলেছে। বিশাল তো বেশ ভালোভাবেই বুঝতে পারে এটা কার কাজ, তাই সে দ্রুত বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরে সে সব জায়গায় তৃষাকে খোঁজে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। আর তখনই সে তৃষাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফাইনালি সেখানে গিয়ে সে তৃষাকে খুঁজে পায়। সে তৃষাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে আর তার ফোন কেন রিসিভ করেনি সে। তৃষা জানায় সে তো নিজের কিছু জিনিসপত্র নিতে এসেছিল আর সে তো পরে বিশালকে কল ব্যাকও করেছিল, কিন্তু সে রিসিভ করেনি। বিশাল তো এটা শোনার পর কিছুটা রিল্যাক্সড হয়। তৃষাও এতক্ষণে বুঝতে পারে বিশাল তাকে খুঁজতে এখানে চলে এসেছে। এটা বোঝার পরেই তো সে হাসতে থাকে। বিশাল তখন বলে সে যতক্ষণ পুলিশ স্টেশনে ছিল তার বারবার তৃষার কথাই মনে পড়েছে। সে তো ভেবেছিল তৃষা হয়তোবা রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে। তৃষাও তো এসব শুনে আরো হাসতে থাকে। এরপর সে বিশালকে বলে সে বিশালের সাথেই থাকবে, কোথাও যাবে না। বিশাল তো এটা শুনে বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর সে তৃষার কাছে নিজের সব ফিলিংস শেয়ার করে। সে বলে তার মায়ের পর এই প্রথম সে কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সে সারা জীবন তৃষাকে এভাবেই জড়িয়ে ধরে ঘুমাতে চায়। তো সে ফাইনালি তৃষাকে বিয়ের জন্য প্রপোজ করেই ফেলে। সে এটাও বলে সে তৃষার জন্য আর তাদের বেবির জন্য তার এই সব ব্যবসা বন্ধ করে দিবে। সে অনেক চিন্তা ভাবনা করে দেখেছে তাদের ভবিষ্যতের জন্য এটা ভালো হবে না, তাই সে তার এসব ব্যবসা আর করবে না। প্রয়োজনে সে যে কোনো কাজ করবে, তারপরও এই কাজ আর করবে না। তবুও তৃষা যেন তাকে বিয়ে করতে রাজি হয়। তৃষা তো তার এমন প্রপোজালের ধরন দেখে খুব হাসতে থাকে। ফাইনালি সে বিশালের প্রপোজাল একসেপ্ট করে নেয়। এর মধ্যেই তৃষার বাবা সেখানে চলে আসে। বিশাল তো তাকে জড়িয়ে ধরে কোলে নিয়েই ঘুরতে থাকে। আর তার এসব কাণ্ড দেখে তো তৃষার বাবার কথাই বন্ধ হয়ে যায়। আর তৃষাও খুব হাসতে থাকে। সে তো তৃষার বাবাকেও কিস করে বসে। এরপর তৃষাকে উঠিয়ে নিয়ে তখনই বিয়ে করতে যেতে থাকে। আর এরই মধ্য দিয়ে এই গল্পেরও হ্যাপি এন্ডিং হয়। তো এই দুই পাগলের প্রেম কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে
সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।